ভবা পাগলা মানে আমাদের ঋত্বিক কুমার ঘটক, তার ডাক নাম ছিল ভবা। তাই একটু মজা করেই তাকে ভবা পাগলা বললাম। আধ্যাত্মিক জগতে কে একজন আছেন, তার সঙ্গে কেউ এটাকে গুলিয়ে ফেলবেন না। তিনি তার তিতাস একটি নদীর নাম এই চলচ্চিত্রে শ্রীহট্ট বা সিলেট জেলার একটি বিয়ের গান ব্যবহার করেছিলেন। অসাধারণ সেই গান, এখন অনেকেই সেটা গান, কিন্তু ঋত্বিক সেটা প্রথম ব্যবহার করেছিলেন। গানটি এরকম ছিল, লীলাবালি ভর যুবতী সৈমর কি দিয়া সাজাই মুখ তরে। এই যে তরে বলে যে তালের একটা ব্যতিক্রম, লীলাবালি ভর যুবতী সৈমর কি দিয়া সাজাই মুখ তরে। এই যে প্রয়োগ, এই প্রয়োগটা কিন্তু হঠাৎ একটা আকস্মিক জায়গায় হয়নি। বাংলা এবং বাঙালির লোকায়ত সঙ্গীতের যে ধারা, তার প্রতি কিন্তু ঋত্বিক কুমার ঘটকের একটা বিশেষ আকর্ষণ ছিলেন। রনেন রায়চৌধুরীকে দিয়ে তিনি নামাজ আমার হইল না আদায়, এই যে গানটি তার একটি চলচ্চিত্রে ব্যবহার করেছিলেন, এক অসাধারণ আবিষ্কার, যে আবিষ্কারের সঙ্গে তুলনা করতে পারা যায় সত্যজিৎ রায়ের হীরক রাজা দেশে ফিল্মে অমর পালকে দিয়ে সেই বিখ্যাত গান, ও ভাই ভালো জনা রইল ভাঙা ঘরে, আর মন্দ যে সেই সিংহাসনে সরে, ও ভাই সোনার ফসল ফলায় যে তার দুই বেলা জোটে নাই আহার। এই যে গানটির অর্থাৎ অমর পাল, যিনি একজন পেশাদার গায়ক, তার মধ্যেও যে একটা সৃষ্টির বীজ ছিল, এটা সত্যজিৎ রায় বুঝেছিলেন এবং তাকে দিয়ে সেই গানটি গাইয়েছিলেন। ঠিক সেভাবেই ঋত্বিক তার অসমাপ্ত একটি ফিল্ম বগলার বঙ্গদর্শন, সেখানে প্রতিমা বড়ুয়াকে দিয়ে গান গাইয়েছিলেন। ঠিক এই মুহূর্তে আমার গানটি মনে পড়ছে না, এটা আমার খুব বুড়ো হচ্ছি তো, স্মৃতি একটু মাঝে মাঝে প্রতারণা করে। একটা অদ্ভুত স্মৃতি একটু চাগিয়ে উঠছে আজ। আমি তাকে ভবা জেঠুই বলতাম, পারিবারিক সূত্র ধরে তাদের সঙ্গে একটা যে সংযোগ, তাতে তার যে ডাকনাম, সেভাবেই তাকে ডেকেছি। এবং তাঁর শেষ যাত্রায় আমার বন্ধু, তার পুত্র বাবু মানে ঋতবান ঘটকের সঙ্গে হাতে হাত ধরে হেঁটেছি। আজকাল অবশ্য এক ঋত্বিক তন্ত্র বলে যিনি খুব নানা ধরনের প্রবন্ধ এককাল লিখেছিলেন, এবং বাবুও একটা সময় সেই ঋত্বিক তন্ত্রের খুব অ্যাডমায়ারার ছিল। তিনি লিখলেন যে ভবজেঠুর SSKM হাসপাতালে প্রয়াণের পর নাকি সেই সময়ের মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায় এসেছিলেন, এবং সেই সময়ের তথ্যমন্ত্রী, তখন তথ্য ও জনসংযোগ শব্দটি বলা হতো, যদিও তার নাম তিনি উল্লেখ করেননি, সুব্রত মুখার্জি এসেছিলেন। এগুলি আমার কাছে খুব বিশ্বাসযোগ্য নয়, কারণ সিদ্ধার্থ শঙ্কর রায়ের মতন একজন দাম্ভিক এবং পরমত অসহিষ্ণু মানুষ ঋত্বিক ঘটকের প্রয়াণ সংবাদ পেয়ে রাইটার্স থেকে ছুটে আসবেন SSKM হাসপাতালে, অর্থাৎ পিজি হাসপাতালে, এগুলি যে যার মতন বলে যাচ্ছে, বলে যাক, বলতে চাইলে
কি ক্ষতি আছে? এর জন্য তো আর ট্যাক্সও লাগবে না। যাই হোক, এখন হঠাৎ একদিন খবর কাগজে দেখলাম ঋত্বিক ঘটকের তখনও পর্যন্ত না দেখানো ছবি তিতাস একটি নদীর নাম, সেটি প্রদর্শিত হবে আমাদের নন্দনে। তো পরম শ্রদ্ধেয় অনন্তশঙ্কর রায়কে টেলিফোনে বললাম, দাদু যাবেন দেখতে? উনি তো এক কথায় রাজি। তো এটা একটা অদ্ভুত সমাপতন। সে আমার সঙ্গে গিয়েছিলেন এমন একজন ব্যক্তি যিনি শোনা যায় বারবার বলছি, এ নিয়ে তো কেউ মামলা মকদ্দমা করতে পারেন, সেজন্য শোনা যায় শব্দটি বলছি, যে পিএইচই দপ্তরের মন্ত্রী হিসেবে এই যার নামটা আগে উল্লেখ করলাম, মানুবাবুর আমলের তথ্য জনসংযোগ মন্ত্রী ছিলেন, তাকে নাকি মাসে 3.5 কোটি টাকা তুলে দিতেন। তো সেই ছেলেটিও আমার সঙ্গে গেল। সে আবার গোরখপুরের ছেলে, গোরখপুরে তার বর্ন অ্যান্ড বট আপ। এবং এই যে আজকাল আপনারা সেলফ অ্যানাউন্সড যোগী, যার অ্যাকচুয়াল নাম হচ্ছে অজয় সিং বিশওয়াত, যোগী আদিত্যনাথ বলে যিনি নিজের পরিচয় দেন, তিনি যার সোকল ডিভোটি, সোকল ডিসাইপল বলে দাবি করেন, মহন্ত অবৈদ্যনাথ, একটা সময় ভিপি সিং গভর্নমেন্টের সময় তিনি গোরখপুর থেকে লোকসভা সদস্য ছিলেন। এদের সব তরিকা, এদের সব দৃষ্টিভঙ্গিতে পরিচিত। একটা সময় সে তার ট্রান্সফারের জন্য আমাকে জোর করে ধরে নিয়ে গিয়েছিল বিজয় মোদকের কাছে। তিনি তখন হুগলি জেলার সিপিআইএমের রাজ্য সম্পাদক, মার্জনা করবেন, হুগলি জেলার জেলা সম্পাদক সিপিআইএম পার্টির। যাই হোক, সেটা ভিন্ন কথা। তো সেই ছেলেটিও আমার সঙ্গে গেল। তো অনন্তশঙ্কর কিন্তু কোনোদিন কোনো রকম সুযোগ নেওয়ার পক্ষের মানুষ ছিলেন না। তিনি নির্দেশ দিলেন আমাকে, তুমি লাইনে দাঁড়িয়ে টিকিট কাটো। আর লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে যাচ্ছি যখন, তখন সেই সময় নন্দনের যিনি অধিকর্তা ছিলেন অংশুবাবু, তখন বোধহয় সদ্য রিটায়ার করেছেন বা ইত্যাদি, প্রবোধ মৈত্র তার নাম ছিল। যে কোনোভাবেই হোক প্রবোধবাবু আমাকে দেখতে পেয়েছেন এবং দূরে অনন্তশঙ্কর দাঁড়িয়ে আছেন। ভাবুন, সে যুগের বুদ্ধিজীবী এবং 19 শতকের নবজাগরণের শেষ প্রতিনিধি অনন্তশঙ্কর দাঁড়িয়ে আছেন। আমি লাইনে দাঁড়িয়ে কিউতে দাঁড়িয়ে টিকিট কেটে নিয়ে আসবো, তারপর আমরা ফিল্ম দেখতে যাব। তা প্রবোধবাবু আমাকে দেখেই কোনোভাবে কিছু ভেবে নিয়ে একটু কোনোভাবে দেখতে পেলেন অনন্তশঙ্কর দাঁড়িয়ে আছেন, আমাকে আর কিউতে দাঁড়াতে দিলেন না। আমাদেরকে ওই যে পরবর্তীকালে পিএইচই দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার হয়েছিল, যে শোনা যায় যে সুব্রত মুখোপাধ্যায়কে 3 কোটি টাকা মাসে তুলে দিত, না 3.5 কোটি টাকা তুলে দিত, কত সে নিজে নিত জানি না। তো এগুলি শোনা যায়, আমি বারবার বলছি শোনা যায়, আমি তো নিজে জানি না, নিজে দেখিনি। যাই হোক, তো আমরা নন্দনে প্রবেশ করতেই জেঠিমা মানে সুরমা ঘটক এবং বাবু কার্যত আমার উপরে একেবারে ক্ষিপ্ত হস্ত হয়ে উঠলেন। আরে তুই আসবি, ওকে নিয়ে আসবে না, অন্নশঙ্করকে নিয়ে আসবি, তা আগে জানাসনি কেন? বাবু আমার খুব ছোটবেলাকার বন্ধু। আপনাদের বললাম যে ভবা জেঠুর অন্তিম যাত্রায় বাবু আর আমি হাত ধরে হেঁটেছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে, বা আপনারা ইউটিউবে শুনে নেবেন। অজিত পান্ডে একটি অসাধারণ গান গেয়েছিলেন শেষ যাত্রায় ঋত্বিক। যাই হোক, তো ভবজেঠুকে নিয়ে একটি প্রদর্শনী সম্ভবত নন্দনের একতলায়, তাদের নির্ধারিত কর্মসূচিকে অদল বদল করে নিয়ে জেঠিমা মানে সুরমা ঘটক তিনি দাদুকে দিয়ে, অনন্তশঙ্কর রায়কে দিয়ে এটি উদ্বোধন করালেন। তারপর আমরা ফিল্ম দেখতে বসলাম। প্রথম দেখলাম
ঋত্বিক ঘটকের অসমাপ্ত ফিল্ম বগলার বঙ্গদর্শন। এটি সম্প্রতি আমার হাতে এসেছে একটি বই, তার চিত্রনাট্যটি দেশ পাবলিশার্স বের করেছেন। অসাধারণ এই কাজটি, ঐতিহাসিক এই কাজটি। এই বগলার বঙ্গদর্শন ঘিরে খুব একটা আলাপ আলোচনা হয় না। এই ফিল্মটির মধ্যে দিয়ে এই ফিল্মটি যদি ঋত্বিক শেষ করতে পারতেন, সেটি একটি ইউনিক কাজ হতো আমাদের দেশভাগের ভাবনা চিন্তা ঘিরে। আমি তো ঋত্বিক তন্ত্র এসব জানি না, এবং ফিল্ম ঘিরেও ঋত্বিককে নিয়ে আলোচনা করতে গেলে বিদেশি ফিল্মের সঙ্গে কেবলমাত্র আলাপ আলোচনা করে ঋত্বিক ঘটককে মূল্যায়ন করব এরকম বিদ্যে টিদ্যেও আমার নেই। অত বেশি বিদেশি ফিল্ম আমি দেখিও নি। আমার ছোট ভাগ্নে অয়ন ও আমাকে পিটার উস্তিনভের কোভাদিস ছবিটা ডাউনলোড করে দিয়েছিল, সেই কারণে ওটা দেখবার সুযোগ আমার ঘটেছে। এখন যাই হোক, এগুলি ভিন্ন প্রশ্ন। রোম শহর উঠছে আর নীরবে হেলা বাজাচ্ছেন পিটার উস্তিনভ। আপনাদের নিশ্চয়ই একটু প্রসঙ্গান্তরে চলে যাচ্ছি অবশ্য। পিটার উস্তিনভ নামটা একটু শোনা শোনা লাগতে পারে, যদিও আজকাল তাকে ইংরেজ চলচ্চিত্র নির্মাতা, কেউ চলচ্চিত্রবিদ ইত্যাদি ইত্যাদি বলেন, কিন্তু তিনি সাবেক সোভিয়েত ইউনিয়নের একজন চলচ্চিত্র নির্মাতা ছিলেন। এবং এই পিটার উস্তিনভের ছবিতেই, তথ্যচিত্রেই, ছবি বলা উচিত না, তথ্যচিত্রেই ইন্টারভিউ দিতে গিয়ে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী অ্যাসিসিনেটেড হয়েছিলেন। তো যাই হোক, এই ভিন্ন কথা, ভিন্ন জায়গায় এসে গেলাম। আমরা দেখলাম বগলার বঙ্গদর্শন এবং তিতাস একটি নদীর নাম। আমরা চিনতাম রোজি সামাদকে, আমরা জানতাম শ্রীহট্টের সেই সমস্ত দিনগুলিকে, আমরা জানতাম লীলাবালি ভর যুবতী সৈমর কে দিয়া সাজাই মুখ তরে, তোরে না কিন্তু তরে। এক অদ্ভুত অনুভূতি। কোন একটা সময় এই তিতাস উপন্যাসটি ঘিরে অন্নদাশঙ্করের মূল্যায়ন, অদ্বৈত মল্ল বর্মনকে দেখবার সামান্য স্মৃতি এবং তিতাস ছবিটি দেখবার অভিজ্ঞতা, এ সম্পর্কে আমার স্মৃতিতে যেটুকু আছে আপনাদেরকে বলবার চেষ্টা করব। কিন্তু বারবার মনে হয় আজকে ঋত্বিক কুমার ঘটকের শতবর্ষের প্রেক্ষিতে ঊনপঞ্চাশ বায়ু বিটিরান দিভে যখন কমিউনিস্ট পার্টির, অবিভক্ত কমিউনিস্ট পার্টির সম্পাদক, তাঁর যে সাংস্কৃতিক নীতি, সেই সাংস্কৃতিক নীতির দৌলতে আমাদের বাবা পাগলার একান্ত অন্তরঙ্গ সুহৃদ কলিম সেরাফি, হেমন্ত মুখোপাধ্যায়, সলিল চৌধুরী, এই সমস্ত মানুষজনেরা প্রত্যক্ষ রাজনীতির আঙ্গিক থেকে নিজেদের সরিয়ে নিতে বাধ্য হলেন। নানা সংকটে কলিম সেরাফি বাধ্য হলেন সেই সময় পূর্ব পাকিস্তানে চলে যেতে। তার ব্যক্তি জীবনেরও কিছু সংকট ছিল এবং সেই সঙ্গে ছিল রাজনৈতিক অস্তিত্ব লড়াইয়ের সংকট। এগুলি ভিন্ন প্রশ্ন, ভিন্ন আঙ্গিক। কিন্তু সেই সময় বিটিআরের যে থিসিস, তার পাল্টা থিসিস বাবা যেটু দিয়েছিলেন, এটি পরবর্তীকালে কমিউনিস্ট পার্টির দলিল দস্তাবেজ থেকে উদ্ধার করেছিলেন পার্টির সেই সময়ের রাজ্য সম্পাদক কমরেড শৈলেন দাশগুপ্ত। সেটি তিনি জেঠিমা অর্থাৎ সুরমা ঘটককে দিয়েছিলেন এবং সেটি ঋত্বিক ট্রাস্ট বের করে। পরে আরও অনেকে হয়তো বের করেছে, জানি না তার একটি সুন্দর বাংলা বেরিয়েছে কিনা। যদি বেরিয়ে থাকে খুব ভালো, যদি না বেরিয়ে থাকে তাহলে আমাদের যারা ভালো অনুবাদ করেন, সৌভিক হাওড়ায় থাকেন, মার্ক্সবাদী টিমের একজন মার্ক্সবাদী পথ টিমের একজন অত্যন্ত সুশৃঙ্খল সৈনিক,
সৌভিকই পারবে এটার সুন্দর অনুবাদ করতে। এগুলি যদি হয় তাহলে আগামী প্রজন্ম আরো ভালোভাবে জানতে পারবে সংস্কৃতি ঘিরে ঋত্বিক ঘটকের কি ধারণা ছিল, এবং কেবলমাত্র দেশভাগের সঙ্গে তাকে সম্পৃক্ত করে দেওয়া এটা বোধহয় ঠিক না। তার যে ছোট গল্প গুলো আছে, তার যে নাটক আছে, সেগুলোর সঙ্গে আমরা যদি একটা তুলনামূলক আলোচনা করে আমরা যদি ভাবি যে কি মহান প্রতিভার একজন অধিকারী ছিলেন ঋত্বিক, আর তাঁরই সমসাময়িক একজন চলচ্চিত্রকার, তিনি ঋত্বিককে মদ এবং একজন, সেটা আর বললাম না, তার মধ্যে দিয়ে তার শিল্পী সত্তাকে নষ্ট করে দিয়েছিলেন তা সেই চলচ্চিত্রকার তার ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে। অর্থাৎ ঋত্বিক যদি থাকেন, ঋত্বিক যদি চলচ্চিত্র নির্মাণ করেন, সেই শতবর্ষ উত্তীর্ণ চলচ্চিত্রকার তিনি তার ক্যারিশমা উদ্ধার করতে পারবেন না। শহুরে নাগরিক তিনি। হ্যাঁ, নামটা বলবো না থাক। আরমা গুণ আছেন, আরমা দত্ত, বিবাহিত জীবনে তিনি আরমা গুণ তার নাম। ভবি পিসির মেয়ে, মানে ঋত্বিকের যিনি যমজ বোন ছিলেন প্রতীতি দেবী, ধীরেন্দ্রনাথ দত্তের পুত্রবধূ, তাঁর কন্যা আরমাদি। থাক না এই সমস্ত প্রসঙ্গ। আসলে ঋত্বিককে ঘিরে আজকে অনেক ধরনের অনেক আবেগ দেখতে পেলাম। ঋত্বিক কমিউনিস্ট পার্টির মূল স্রোতে থাকলে আমরা তার সৃষ্টিগুলি পরিপূর্ণভাবে পেতাম কি পেতাম না। অর্থাৎ পার্টির যে নিয়ম কানুন, এগুলির মধ্যে থাকলে কতটা বেষ্টনীর মধ্যে, আমি শৃঙ্খলিত শব্দটা কিন্তু বলছি না খুব সচেতনভাবেই, বেষ্টনীর মধ্যে ভবা যেটুকে থাকতে হতো, আর সেই বেষ্টনীর বাইরে এসে তিনি কতটা নিজেকে উত্তরিত করতে পেরেছিলেন, পরিস্ফুট করতে পেরেছিলেন, এ সম্পর্কে কিন্তু সুনির্দিষ্ট গবেষণা, সুনির্দিষ্ট চিন্তা ভাবনা আমাদের হয় না। আমরা নানা ধরনের জানা অজানা বিদেশি চলচ্চিত্রকারদের সঙ্গে তার তুলনামূলক আলোচনা করতেই ব্যস্ত থাকি। এবং এই ঋত্বিকতন্ত্রের প্রণেতা, তিনি একটি বহুল প্রচলিত খবর কাগজে গত 2-3 সপ্তাহ আগে একটি লিখলেন। কি যে লিখলেন আমি বুঝতে পারলাম না। আমি মূর্খ লোক, কয়টা বুঝি টুঝি না, কিন্তু ওই যে রাতে মোর দুয়ার গলি ভাঙলো ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার দ্বারে। এই যে গীতাদির কণ্ঠ, আমি দেবব্রত বিশ্বাসের কণ্ঠকে ঘিরে বলছি না, যদিও ভবা পাগলার দেবব্রত বিশ্বাসের কণ্ঠ ঘিরে একটা আবেগ ছিল। এবং ওই যে কেন চেয়ে আছো গো মা, এই যে জায়গা, এই যুক্তিতর্ক গপ্পতে এই দেবব্রত বিশ্বাসকে দিয়ে, জর্জ মামাকে দিয়ে এই গাওয়ানো। জর্জ মামা শব্দটি এই কারণে বলছি যে শাওলি মিত্রের দৌলতে তাকে মামাই বলতুম, আর এই জর্জ মামার এখানে এই গানটিতে যেখানে সুশীল মল্লিকের গলা অ্যাড করা হয়েছে, জর্জ মামা একটা অদ্ভুত কথা বলতেন। হাইপার ব্যান্ডে গিয়া গলাটা ফাইটটা গেছিল। আমি হয়তো কিশোরগঞ্জে সেই অ্যাকসেন্ট বলতে পারছি না, টিপিক্যাল বাগবাজারি ঘটি তো, এটা বলতে পারছি না, কিন্তু থাক। রবীন্দ্রনাথকে ব্যবহার বটুক মামা অর্থাৎ যতীন্দ্র মৈত্রের ভূমিকা ঋত্বিক ঘটকের উপরে, এগুলি তো দিস্তা দিস্তা লেখা হতে পারে। কে লিখবে? কে আছেন? ঋত্বিকতন্ত্রের প্রণেতা হতে পারে,
ঋতিকের ঠিকাদারি তো কেউ কেউ নিয়ে রেখেছেন, হোক না, ক্ষতি কি? তবুও শান্তি, তবু অনন্ত জাগে। আসলে মনে হয় বাবু মানে ঋতবান, তুই যদি আজকে শারীরিকভাবে সক্ষম থাকতিস, নানা ধরনের অসুখের দৌলতে, আর যদি তোর স্মৃতি বিভ্রম না ঘটে যেত, আজ তুই বড় আনন্দ পেতিস রে বাবু। মনে আছে বাবু, নৈহাটি শহরে তোর আমার নৈহাটি ভাটপাড়ায় ঘুরে বেড়ানো, দৌড়নো, তুই তোর বাবার স্মৃতি খুঁড়তে কিভাবে ঘুরতিস, সেই নৈহাটি পাকিস্তান বাজারে ট্যাংরার দোকানে বসে, ট্যাংরা না ল্যাংড়া, ল্যাংড়া নাম ছিল, নৈহাটি পাকিস্তান বাজারে দারুণ সুন্দর মাংস রান্না করত। পূর্ববঙ্গের থেকে আসা এক উদ্বাস্তু সন্তান সেই ল্যাংড়া, ছেলেটিকে এখন আর দেখি না। সেই ল্যাংড়ার দোকানে বসে বসে রুটি মাংস খেতে খেতে তুই আমি কত ভেবেছিলাম রে বাবু, তুই সেরে ওঠ। ঋত্বিক ঘটক চিরকালীন, চিরকাল তিনি আমার, আপনার, আমাদের সত্তায় বেঁচে থাকুন। ভালো থাকুন সবাই।